স্টুডেন্ট ভাবে যে আমি রাত জেগে পড়বো, কফি খাবো। এক্সামের সময় কিন্তু ওই লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট তারা পারফর্ম করতে পারবে, বাকি ম্যাক্সিমাম পারফর্ম করতে পারবে না, থট ব্লক হয়ে যায়। স্ট্র্যাটেজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। মানে যদি আমি ভাবি আজকে আমি 5 ঘন্টা পড়ছি, কালকে আমি 8 ঘন্টা পড়বো, মেকআপ দেবো, সেরকম হওয়ার কোনো জায়গাই নেই। স্টাডি প্ল্যান সবার ফার্স্ট পড়তে হবে, পরিষ্কার হিসাব পড়তে হবে। অনেকেই পড়ছে সারাদিন 18 ঘন্টা পড়ছে, 20 ঘন্টা পড়ছে, সেটা কোনো প্রয়োজনই নেই। ঘুম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্লিপ। যদি এক্সামের যদি 1 মাস আগে যদি একটা ছেলে নাও ঘুমায়, এক্সামের আগের দিন তার ঘুম প্রচণ্ড রকমের দরকার। যদি মাইন্ড রিল্যাক্স হয়ে যায় এক্সাম দিতে, তাহলে তার আউটপুট অনেক বেটার হয় নর্মাল স্টুডেন্ট থেকে। নিট এক্সামের আর বেশি দেরি নেই, তাই এই প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এবং লাস্ট মিনিটে কি করা উচিত, কি করা উচিত নয়, এবং এক্সাম হলেও অনেকের স্ট্রেস অ্যাংজাইটি হয়, এই স্ট্রেস অ্যাংজাইটি কিভাবে ম্যানেজ করবেন সেগুলোই আমরা আজ শুনবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালস অ্যান্ড মেডিকেল কলেজের ডিএমএস স্যার ডক্টর সোমনাথ দাস স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমার নাম ডক্টর সোমনাথ দাস, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ গৌরীদেবী মেডিকেল কলেজ। ধন্যবাদ। 2026-এর নিট এক্সাম আসছে, তো দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ক্লাস 11-12 যারা বোর্ডের সাথে নিট দিচ্ছে এবং যারা ড্রপার্স আগেরবার সুযোগ না পেয়ে আবার এবছর পরীক্ষায় বসছে। তো এই দুটো গ্রুপের মধ্যে যে একটা প্রিপারেশন, সেটার পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে যারা 11-12 পড়াশোনা করছে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে যে না, আমার হাতে এখনও ইয়ার্স ওয়েট করে আছে, ইয়ার্স বাকি আছে। আর যারা ড্রপ আউটস তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট দ্যাট ইজ ভেরি স্মল, যেটা হচ্ছে আমার অলরেডি একটা ইয়ার্স লস হয়ে গেছে। বাট এখানে যারা রানিং ইয়ারে পড়ছে তাদের একটা সুবিধা হচ্ছে যে তারা রানিং ইয়ারে এভরিথিং কন্টিনিউয়াসলি যেটা প্রসেস চলছে, যেটা হচ্ছে রিভিশন হোক বা যেটা হোক, তাদের একটা অ্যাডভান্টেজ আছে। আবার ড্রপ আউটদের অ্যাডভান্টেজ হচ্ছে এক্সট্রা একটা ইয়ার তারা পাচ্ছে, হোল সাবজেক্টটাকে অ্যাকিউরেসি উইথ পারফরমেন্স অ্যান্ড টাইমিংটাকে খুব ভালো করে ম্যানেজ আউট করতে, যাতে কিনা আমার ভুলটা খুব কম হয়। এই একটা ছোট্ট ডিফারেন্স, বাট সবথেকে বেশি প্রেশারটা থাকে অ্যাকচুয়ালি বাড়ির লোকের থেকে, গার্জেনের থেকে, যে 1 বছর ওয়েস্ট করছি, বন্ধু বান্ধবের থেকে যে আমি তারপরে কি হবে, এই একটা স্ট্রেস থাকেই। আর সেরকম যে খুব বিশাল ডিফারেন্স এমনটা নয়, বাস এইটুকুনি। এই 2026-এ যারা নিট এক্সাম দিচ্ছে তাদের স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত আপনার মতানুযায়ী? আচ্ছা, স্টাডি প্ল্যান সবার ফার্স্ট পড়তে হবে, পরিষ্কার হিসাব পড়তে হবে। এবার পড়াটা কীভাবে পড়বো আমি, মানে এমন হয় অনেক সময় অনেকেই পড়ছে সারাদিন 18 ঘন্টা পড়ছে, 20 ঘন্টা পড়ছে, সেটা কোনো প্রয়োজনই নেই। যেটা পড়ার ইচ্ছা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ইচ অ্যান্ড এভরি ডে টাচ করতেই হবে। স্ট্র্যাটেজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। মানে যদি আমি ভাবি আজকে আমি 5 ঘন্টা পড়ছি, কালকে আমি 8 ঘন্টা পড়বো, মেকআপ দেবো, সেরকম হওয়ার কোনো জায়গাই নেই। যেটা হবে প্রত্যেক দিন এভরিডে টাইম যেন ফিক্স থাকে। আমি পিওয়াই কি কোশ্চেন করছি, আমি এমসিকিউ করছি, সেটা অ্যানালাইসিস করছি, প্রত্যেকটা টাইম ফ্রেম যেন ফিক্স থাকে। তাহলে আমার মনে হয় ডিউরিং এক্সাম প্যানিক হওয়ার কোনো জায়গাই নেই, এক্সাম খুব ভালো হবে। মানে আপনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে লং আওয়ার্স না পড়ে স্মার্ট স্ট্র্যাটেজি একটা ফলো করা উচিত। স্মার্ট স্ট্র্যাটেজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। মানে আজকে আমি স্মার্ট ওয়েতে 8 ঘন্টা পড়লাম, কালকে দেখা গেলো আর ভালো লাগছে না 2 ঘন্টা পড়লাম, দ্যাট ইজ নট ওয়ে। মানে আপনাকে যদি 6 আওয়ার্সই রাখো, বাট দ্যাট মাস্ট বি ফিক্সড। মানে এভরিডে 6 আওয়ার্স থাকে উইথ প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যালং উইথ দ্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্যার, এনসিইআরটি বুক কতটা ফলো করা উচিত? এনসিইআরটি নাওএডেজ এনসিইআরটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি সাবজেক্ট। মানে আমি যদি বায়োলজি পড়ি, আমি যদি ফিজিক্স পড়ি, আমি যদি কেমিস্ট্রি পড়ি, প্রত্যেকটা সাবজেক্ট জন্য এনসিইআরটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বিকজ এনসিইআরটিতে আমার যেটা 2-3 জিনিস আমার করবে, যেটা হচ্ছে আমার এমসিকিউটাকে আমার প্রিপেয়ার করবে, অ্যালং উইথ দ্যাট এমসিকিউ হোয়াট আর দ্য মিনিমাম এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্যাট এমসিকিউ, ওটা আমাকে পুরো ক্লিয়ার করবে। আর এমসিকিউ এনসিইআরটি থেকে যদি পড়া হয় তাহলে একটা সুবিধা, কারণ এনসিইআরটিতে না এটা অল সাবজেক্টগুলো অলমোস্ট কভার করাই থাকে পুরো অ্যাজ পার দ্য যেরকম এক্সাম আসবে, নিটে এক্সাম আসবে। এবার বায়োলজি যদি কেউ পড়ে, বায়োলজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্রম এনসিইআরটি। এনসিইআরটি যদি কেউ বায়োলজি ভালো করে স্টাডি করতে পারে, খুব ভালো রেজাল্ট। যদি ফিজিক্সে এনসিইআরটিতে যেগুলো অ্যানালাইটিক্যাল প্রবলেম যেগুলো রয়েছে, সেটাও তাকে হেল্প করবে ডিউরিং দেয়ার এক্সামস। আর কেমিস্ট্রিতেও সেম, জাস্ট লাইক এস বায়োলজি,
কেমিস্ট্রিতে প্রচুর খুব যে বোঝার ব্যাপারটা খুব কম থাকে কেমিস্ট্রিতে, একটু রিমাইন্ড জাস্ট লাইক এস বায়োলজি, আর একটা জায়গায় একটু অ্যানালাইটিক্স থাকে। তাহলে এনসিইআরটিটা যদি কেউ পড়ে, যদি প্রপার ওয়েতে ফলো করে, আমি আগেও বললাম যেটা স্ট্র্যাটেজি যদি ফলো করে অ্যান্ড স্মার্ট ওয়েতে পড়তে পারে, এনসিইআরটি ফার বেটার, খুব ভালো হেল্প করবে। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্টের স্ট্র্যাটেজি কি আলাদা হওয়া উচিত? অ্যাকচুয়ালি তিনটে সাবজেক্টের আলাদা তো অবভিয়াসলি, তিনটে সাবজেক্ট কখনোই এক নয়। এবার তিনটে সাবজেক্ট যখন কেউ পড়বে, এবার পড়ার মধ্যে যেমন বায়োলজিটা মোটামুটি ধরে নেওয়া যায়, বায়োলজি সব করে রিমাইন্ড করতে হবে, যেটা আমরা বলি মুখস্থ বিদ্যা। আর কেমিস্ট্রিটাও অলমোস্ট কিছুটাও সেম, 70-30%, 70% অলমোস্ট আপনাকে ম্যাক্সিমাম রিমাইন্ড করতে হবে, আর বাকি পার্টটা কিছুটা অ্যানালাইসিস পড়ছে। বাট এখানে ফিজিক্সটা কিছুটা আলাদা, ফিজিক্সের আলটিমেটলি সবই রিমাইন্ড করতে হবে, বাট ফিজিক্সের ব্যাপারে কিছুটা আমার অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আর এর জন্যে যেটা স্টাডি প্ল্যান হওয়া উচিত, এভরিডে তিনটে সাবজেক্ট পড়তেই হবে। এমন নয় আজকে বায়োলজি পড়লাম, অনেকক্ষণ পড়লাম, কালকে ফিজিক্স পড়বো, এরকম নয়। তিনটে সাবজেক্টই রেগুলার বেসিসে পড়তে হবে, টাইম ফিক্সড করে পড়তে হবে। তার সাথে তিনটে সাবজেক্টের পিওয়াইকিউ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যালং উইথ দেয়ার এমসিকিউ। যদি আমি বায়োলজি পড়ছি, বায়োলজির 2 আওয়ার্স, ফিজিক্সের 2 আওয়ার্স, কেমিস্ট্রির 2 আওয়ার্স। তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন আমি কেমন দিচ্ছি। আমি বই শেষ করে ফেললাম, একবার শেষ করে ফেললাম ভালো করে, সব মুখস্থ করে ফেললাম, বাট যদি আমি রিভিশন না দিই, তাহলে আমার ডিউরিং এক্সাম অ্যাকিউরেসিটা আমার কমে যাবে। তাহলে আমার যেরকম পড়াটাও পড়তে হবে, রিভিশন ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন তিনটে সাবজেক্ট টাচ করতেই হবে, এমসিকিউ আর যেগুলো একটু অ্যানালাইটিক কোশ্চেন্স থাকে। আর যদি মাঝে মধ্যে যদি আমার পসিবল হয়, এক্সামস, এক্সাম নিয়ে মানে এমসিকিউ এক্সামস যেগুলো হয় অনলাইনে হচ্ছে, এখন এক সেন্টারে হচ্ছে, দ্যাট ইজ অলসো হেল্পফুল। কেমন? বাট যেটা মোদ্দা কথা, তিনটে সাবজেক্টসই আপনাকে রেগুলার পড়তে হবে। মানে এমন নয় আমি কেমিস্ট্রি ভালো লাগছে পড়ে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট বায়োলজির ওপরে যদি মেডিকেলের স্টুডেন্টরা আসে, তাহলে বায়োলজিতে আমরা একটু বেশি প্রেফার করি যে বায়োলজিতে যেন সবসময় ওর উইদিন 100 বা যে মার্কস থাকবে 90 অ্যাবাভ যেন মার্কস থাকে। দেন আসে কেমিস্ট্রি, ফিজিক্সটা তারপরে। কেমন? মোটামুটি তবে একটাই কথা বলার, সাবজেক্টস তিনটেই রেগুলার পড়ার কথা, টাইম ফ্রেম বাউন্ড করে উইথ এমসিকিউ অ্যালং উইথ স্ট্র্যাটেজিক প্ল্যান যেন হয়। পিওয়াইকিউ সলভ করা উচিত অবভিয়াসলি পিওয়াইকিউ এখন যেটা হচ্ছে, পিওয়াইকিউ সলভ তো করতেই হবে, প্রত্যেকটা সাবজেক্ট পিওয়াইকিউ মাস্ট। কেন এখন প্রচুর রিপিটিশন আসছে কোশ্চেনে। এবার রিপিটিশন এত বছর ধরে নিট হচ্ছে, মানে নতুন নতুন কোশ্চেন তো আর আসার জায়গা নেই। এবার সেখানে হচ্ছে পিওয়াইকিউ করলে কি হবে, অলমোস্ট ধরেই নেওয়া যায় যদি পিওয়াইকিউ ভালো করে করা যায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখায় যায় যে ওর মধ্যে 30-40% আরামসে কমন চলে আসছে। তারপরে নতুন যে আমি স্টাডি প্ল্যান করছি সেটার মধ্যে বাকিগুলো কমন চলে আসে, যদি আমার প্ল্যান ঠিক থাকে। পিওয়াইকিউ করতেই হবে, আমার অপশান নেই, পিওয়াইকিউ করতেই হবে। স্যার, যদি কোনো চ্যাপ্টার কভার হয়নি যখন আমি পড়ছিলাম, এবার কয়েকদিনই আছে বাকি আর হাতে পরীক্ষার জন্য, তো সেই সিলেবাসটাকে আমি কিভাবে ক্যাচ আপ করবো? আচ্ছা, এইটা একটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন, কেননা ওই যেটা প্রথমে আগে অ্যান্সারগুলো দিলাম, যে একটা সাবজেক্ট আমার খুব ভালো লাগছে পড়েই যাচ্ছি, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা সবসময় ডেভেলপ করে যে সব পড়েছি, দেখছি একটা সাবজেক্টে তো 2-3টে টপিক ভেবেছিলাম পরে পড়বো, সেটা আর পড়ে ওঠা হয়নি। এবার সেটা ডাউট থেকেই গেছে, আইদার ভুলে গেছি বা কোনো কারণে আমি ইগনোর হয়েছে, ভুলে গেছি। যদি আমার হাতে সময় কম থাকে, তাহলে ফার্স্ট আমার অ্যাডভাইস হবে যে টপিকগুলো আমার অলরেডি ভালো করে রেডি আছে সেগুলো যেন আমি রিভিশন ভালো করে দিতে পারি। সেই টপিক থেকে যদি আমার কাছে কোনো কোয়েশ্চেন্স আসে, সেই কোয়েশ্চেন্স যেন আমার একটাও মিস না যায়। আর যে টপিকগুলো আমার ডাউট রয়েছে, এখন যদি আমার টাইম কম, আমার ডাউট ক্লিয়ার করার টাইম নেই। এবার ডাউট ক্লিয়ার করার দিয়ে টাইম নিতে গিয়ে আমি যেন আমার যেটা অলরেডি রেডি আছে সেটা আমি ওয়েস্ট করার প্রশ্নই আসছে না। বাট যদি একটা টাইম বের করা যায়, যে টপিকগুলোতে আমার ডাউট রয়েছে সেই টপিকগুলোতে কী কী পিওয়াইকিউ কোয়েশ্চেন্স এসেছিলো আগে কী কী কোয়েশ্চেন, সেটা যদি আমি একটু রিভাইজ করতে পারি, দ্যাট উইল বি অলসো হেল্পফুল ইন ইউর এক্সাম। তাহলে কী হবে, ওটা এক্সামের সময় আমি হয়তো ডাউট ক্লিয়ার নেই, বাট স্টিল মানে স্টুডেন্ট কিন্তু ওই অ্যান্সারটা ম্যানেজ করতে পারবে যদি পিওয়াইকিউটা তার সলভ করা থাকে। আর এই ক্ষেত্রে পড়ার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, যে টপিক বা যে সাবজেক্টের ডাউট আছে সেই সাবজেক্টের সাপোজ হতে পারে কোনো ছোট্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ছোট্ট একটা ক্লাসিফিকেশান ড্রাগসের বা যে কোনো পড়ার ক্লাসিফিকেশান বা অ্যালগোরিদম কোনো যদি চার্টস থাকে চার্টস ওয়াইজ, সেটা অন্তত যদি একটা চোখ বোলায় কেউ 1-2 বার চোখ বোলালো, এটা আরও হেল্প করবে এক্সামের জন্য। তার জন্য ডাউট ক্লিয়ার করার কোনো দরকার নেই। বাট
ডাউট ক্লিয়ার করে টাইম ওয়েস্ট করার প্রশ্নই আসছে না। একদম যদি কেউ ভাবে যে আমার 7-8 দিন বাকি আছে, আমি সব ডাউট ক্লিয়ার করে তবেই এক্সামে বসবো, কোনো নেসেসিটি নেই। জাস্ট ওই টপিকগুলো থেকে কী কী কোয়েশ্চেন আসলে জানলেই সে অ্যান্সার করতে পারবে। স্যার, স্টুডেন্টরা বেশি স্ট্রাগল করে কনসিস্টেন্সি নিয়ে, এটা প্র্যাকটিক্যাল উপায়ে কিভাবে কিওর করা যায়? এটা শুধু স্টুডেন্টদের জন্য না, এটা শুধু পড়াশোনার না, এটা অনেক ক্ষেত্রেই এটা আমাদের কনসিস্টেন্সির বাইরে চলে যায়। নাওয়াডেজ যেটা সবথেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে আমাদের অনলাইন অ্যাক্সেসরিজ প্রচুর চলে এসছে, ওই জন্য ডাইভার্ট হওয়ার জায়গা অনেক বেশি থাকে আমাদের ডাইভার্ট হওয়া। এখানে কনসিস্টেন্সির ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোনো প্ল্যান থাকে না পার ডের, যে কখন ঘুম থেকে উঠবে, কখন খেতে যাবে, কখন পড়তে যাবে, কোনো প্ল্যান থাকে না। কখন ঘুমাতে যাবে, ঘুম থেকে কোনো প্ল্যান থাকে না, কখন ডিনার করবে। বাট কেউ যদি প্রপার রুটিন বানাতে পারে, এভরি ডে রুটিন, কখন খেতে যাব, কখন পড়তে বসবো, কখন আমি গল্প করব, কখন টিভি দেখবো, এমন ঠিক আছে টিভিও দেখবো, সেটাও যেন টাইম ফ্রেম বাঁধা থাকে, তাহলেই সেই স্টুডেন্টটা খুব ইজি ওয়েতে পুরো দিনের মধ্যে 5 to 6 আওয়ার্স এমনি বের করতে পারবে। বাট যদি আমার এই প্রপার প্ল্যানিং না থাকে, কী হবে, সাপোজ আমি সকালে 1 ঘন্টা পড়লাম, তারপরে মনে হলো বেশি পড়া হয়ে গেছে, আবার দুপুরবেলা গিয়ে আধা ঘন্টা পড়লাম, আর বা সারাদিনে পড়তে ভালো লাগছে না, মোবাইল দেখছি, টিভি দেখছি, ঘুরে বেড়াচ্ছি। বাট যদি আমার টাইম ফ্রেম থাকে যে আমি বিকেলের এই আধ ঘন্টাটা আমি খেলবো, সকালে এই 1 ঘন্টাটা আমি পড়বো, এখনই আমি ব্রেকফাস্ট করবো, এখনই ডিনার করবো, তাহলে কী হবে, আমার টাইমগুলো খুব ইজিলি ওখান থেকে বেরিয়ে আসবে স্টাডি করার জন্যে। আমাকে আলাদা করে হেডেক নিতে হবে না যে আমি এই কাজটা কখন করব। আর প্রত্যেক দিন খুব ইম্পর্টেন্ট যে মিনিমাম এভরিডে মিনিমাম 5 to 6 আওয়ার্স ফর স্টুডেন্টস যারা নিট দেবে, মোর দ্যান এনাফ, যদি সে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট, ঘুম খুব ইম্পর্টেন্ট। এবার স্টুডেন্ট পড়ছে, সারাদিনে 18 ঘন্টা পড়ছে, 16 ঘন্টা পড়ছে, অনেকেই পারে 18 ঘন্টা পড়েও এক্সামের সময় জেগে থেকে এক্সাম দিতে পারে, বাট সেটা সংখ্যাটা খুব লিমিটেড পার্সেন্টেজ। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা হয়, অন্যকে দেখে একটা ইন্সপায়ার্ড হয়, ভাবে যে 18 ঘন্টা করে পড়বো, এক্সামের আগে দেখা হলো এক্সাম হলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এইটাকে অ্যাভয়েড করার জন্য যেটা দরকার, যদি আমার স্টাডি প্ল্যান, সারাদিনের প্ল্যান যদি রুটিন থাকে, তাহলে আমার ঘুম মিনিমাম 6 to 7 আওয়ার্স এনাফ। ডিউরিং এক্সামে যখন হলে ঢুকবে, তার ব্রেনটাও রেস্ট পাবে ফর ফার্দার ব্রেনের অ্যানালাইটিক্যাল ক্যালকুলেশনের জন্য, যে কোন কোয়েশ্চেনটা আমি কেমনভাবে অ্যান্সার ধরবো। ওর জন্যে স্টাডি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। এভরিডে 6 to 7 আওয়ার্স মোর দ্যান এনাফ। যদি কেউ এর থেকে বেশি পড়তে পারছে, গুড, বাট তার স্লিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যালং দেয়ার ডায়েট। কেন এখন গরমকাল পড়েছে, ডায়েট ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে যে আমি রাত জেগে পড়বো, কফি খাবো, এক্সামের সময় কিন্তু ওই লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট তারা পারফর্ম করতে পারবে, বাকি ম্যাক্সিমাম পারফর্ম করতে পারবে না, থট ব্লক হয়ে যায়। তো রেগুলার 6 to 7 আওয়ার্স মোর দ্যান এনাফ। রেগুলার 3 সাবজেক্ট টাচ করতেই হবে। আর তার সাথে হচ্ছে প্রপার ডায়েট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি অনেক খেলাম, ঘুম পেয়ে গেল, জোর করে কফিকে জেগে থাকছি, একদম এটা কাম্য নয়। কেমন রেগুলার মিনিমাম 6 to 7 আওয়ার্স মোর দ্যান এনাফ। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা স্টাডি প্ল্যান রয়েছে, সারাদিন আমি কি করব, প্রোডাক্টিভ কিভাবে কাটাবো, সেটার পরেও কোথাও না কোথাও একটা ডাউটে যদি আটকে যায়, সেক্ষেত্রে 1-2 ঘন্টা যদি এক্সট্রা চলে যায়, সেক্ষেত্রে পরের দিনের প্ল্যান এফেক্ট হয়ে যাচ্ছে। একদম। এবার এই প্ল্যানিংটা যেটা করতে হয়, এবার এই ডিউরিং পড়ার সময় যেটা একটা সমস্যা হয় সবারই, যে আজকে আমার ভালো লাগছে কোনো টপিক ডাউট ক্লিয়ার করতে গিয়ে একটা টাইম আমার ফ্রেম বেরিয়ে গেল, নেক্সট ডেতে আমার ওটা টাইমটা শর্ট হয়ে গেল। এইটা কিন্তু যদি কেউ বছরের শুরু থেকেই করে, ফার্স্ট 3 to 4 মান্থ এই রিস্কটা তাদের থাকছে। তাদের হয়তো মনে হতে পারে যে আমার বোধহয় পুরো বছরের সিলেবাস শেষ হবে না, কিন্তু যেটা হবে আফটার 3 to 4 মান্থ মাইন্ড, বডি, পড়ার টেকনিক সব হ্যাবিচুয়েটেড এমনভাবে হবে, আজকের পড়া কালকে পর্যন্ত ক্লিয়ার থাকবে না, আর মানে কোনো পেন্ডিং থাকবে না। আর যেটা এখন সুবিধা কি, এখন অনলাইনে এত কিছু সুবিধা হয়ে গেছে, আমার ডাউট ক্লিয়ার করার জন্য একটা দিন ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমার যদি প্রপার প্ল্যানিংয়ের মধ্যে যদি থাকে যে আমার আজকে এই টপিকগুলো পড়বো, এই টপিকগুলো আমি পড়লাম, তারপরে যে ডাউটটা ক্লিয়ার, এখন অনলাইন সোর্স আছে, অনেক আপনার ইউটিউবে ভিডিও রয়েছে, সেগুলো থেকে তখনই ডাউট ক্লিয়ার করাটা অনেক ইজি, রাদার দেন ওইটাকে মানে একটা বাউন্ড করে নেক্সট ডেতে ওটার সাথে অ্যাড করা। তাহলে কি হবে, নেক্সট ডেতে আমার বার্ডেনটা অনেক বেটার হবে, বেড়ে যাবে। আলটিমেটলি দিতে হবে দিনের শেষে দেখা যাবে যে আজকে হয়তো আমার স্ট্রেস কম, কালকে আমার ডাবল স্ট্রেস হয়েছে, পরশু দিন আমার পড়তেই ভালো লাগছে না। সুতরাং
পড়ার অপশানটা হবে ছোট ছোট, যেন ডাউট ক্লিয়ার যদি থাকে সেটা যেন সেই দিনকেই হয়ে যায়। আমি একটা ম্যাসিভ পড়লাম, ডাউটটা ক্লিয়ার করতে গিয়ে আমার 2 দিন টাইম লাগলো, দরকার নেই। স্টাডি পিরিয়ডটা হবে স্মল, বাট জিনিসটা ছোটো, তাহলে আমার ডাউট ক্লিয়ার করতেও অনেক ইজি হবে সেম ডেতে। তাহলে ওটা হলে কী হবে, নেক্সট ডেতে বার্ডেন হবে না। আর যদি নেক্সট ডেতে বার্ডেন হয়ও, একটু প্ল্যানিং চেঞ্জ প্রথম কয়েকদিন করা যেতেই পারে। প্রথম 1-2 মাস যদি এরকম প্ল্যানিং চেঞ্জ হয় যে নেক্সট ডেতে আমার একটু প্রেশার বাড়ছে, এটা আস্তে আস্তে যেটা হবে 2 থেকে 3 মাস যদি কনসিস্টেন্সি থাকে, ওইটাও আর এফেক্ট পড়বে না পড়াশোনার জন্য। 3 মাস পর ওটা নর্মালি অটোমেটিক বডি মাইন্ড সব একটা অ্যালাইনমেন্টে চলবে, তাহলে সুবিধা হবে এক্সামের জন্য প্রিপারেশন নিতে। স্যার, অনেকেই মক টেস্টে কম নাম্বার পেয়ে ডিমোটিভেট হয়ে যায়। এইটা কিন্তু একটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ব্যাপার, যে স্টুডেন্ট সবসময় ভাবে কি যে আমি এটা পড়ছি, পরীক্ষা দিচ্ছি, আমি একটা মারাত্মক একটা নাম্বার পাবো, তাহলে আমি নিটে বোধহয় দারুণ রেজাল্ট করব। স্টুডেন্ট এটা ভুলেই যায় যে এক্সামটা হচ্ছে, এক্সাম থেকে আমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে আমি অ্যানালাইসিস করব, অ্যান্ড সেটা থেকে আমি কী করে আমার ফিডব্যাক নেবো, আমি যে ওখানে আমার কোথায় কোথায় প্রবলেম হয়েছে। যেমন যেমন হচ্ছে যে কোনো এমসিকিউ এক্সামে যেটা হয়, সাপোজ 200 কোয়েশ্চেন্স রয়েছে, 200 কোয়েশ্চেনের মধ্যে এইভাবেই সেট করা হয় যে 50-60% কোয়েশ্চেন্স যারা মোটামুটি ভালো পড়াশোনা করছে যাতে সবাই অ্যান্সার করতে পারে, যদি একটু খেয়াল করে। তারপরে 30% কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো একটু ভাবতে হয়। বাকি কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো একটু বেশি ভাবতে হয়। এবার স্টুডেন্টরা ভাবে যে আমি মক টেস্ট দিয়েছি, নাম্বার কম এসছে, তাহলে বোধহয় আমার দ্বারা হবে না, আমি প্যানিকড হয়ে যাচ্ছে, তাহলে বোধহয় আমার রেজাল্ট খারাপ হচ্ছে, ভাবছে বাড়ির লোক কী বলবে। এবার এদের ক্ষেত্রে যেটা দরকার, কোন জায়গাটায় ভুল হচ্ছে, যে এটা অনেক সময় স্টুডেন্টরা না ফিডব্যাকটা অ্যাকসেপ্ট করতে পারে না যে আমার ভুলটা কোথায় হচ্ছে। দুরকম ভুল ম্যাক্সিমাম সময় হয়। এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না স্টুডেন্টরা, একদম টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। আর ওই টাইম ম্যানেজমেন্টের চক্করে যেটা হয়, স্টুডেন্টরা একটা কী করে, একটা ব্লাইন্ড গেস করতে থাকে যে আমার কোশ্চেনটা দিদি সব টিক মারতে থাকে, সব কটা এ টিক মারছি, বি টিক মারছে, এটা ব্লাইন্ড গেস। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভালো, মানে আমি কতটা অ্যাকিউরেট করছি, আর সব থেকে ইম্পর্টেন্ট তার থেকেও যে আমি একটা নেগেটিভ মার্কিং করছি না তো আমার ওই প্যানিকের জন্যে বা রং ডিসিশনের জন্যে, বা ব্লাইন্ড একটা গেস করে দিচ্ছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট। সাপোজ আমি হয়তো 100টা ঠিক করলাম কোয়েশ্চেন্স, অ্যাকিউরেট করলাম কোয়েশ্চেন্স, 50টা ভুল অ্যান্সার দিয়ে চলে এলাম, তাতে আমার উল্টোটা হয়ে গেল। অত যেটা আমার র্যাঙ্ক হওয়ার কথা 100 হয়ে গেল আমার 20 হয়ে গেল, কেন ওই নেগেটিভ মার্কিংলে অ্যাড হয়ে গেল। সুতরাং এক্সামে যেমন এমসিকিউ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে নেগেটিভ মার্কিং যাতে আমার না হয় সেটা আরও বেশি করে খেয়াল রাখতে হবে। আর জন্যে মক টেস্ট মানে যে আমার ফেলিওর এমনটা নয়। মক টেস্ট মানে আমি ওখানে দেখব যে আমার মক টেস্টের নাম্বারটা কমছে কিসের জন্যে, অ্যাকিউরেট অ্যান্সারটা ঠিক করেছি জন্যে, নাকি আমি নেগেটিভ বেশি করেছি বলে, ওটা আমাকে যদি ক্লিয়ার করতে পারি ইজি হয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট আছে এরকম যে মক টেস্টে বাজে করেছে, বাট সেটাকে ফিডব্যাকটা ঠিক নিয়ে সে রিভাইভ করেছে, ডিউরিং দারুণ র্যাঙ্ক হয়েছে, প্রচুর স্টুডেন্টস রয়েছে। তা মক টেস্ট কম পাওয়া মানে এই নয় যে আমার হয়ে গেল শেষ, নিট ইউজি শেষ, নিট দেওয়া লাভ নেই। মক টেস্ট খারাপ হচ্ছে মানে ওর হাতে এখনো অপশান আছে ওটাকে কারেকশান করার, যাতে আমার অ্যাকচুয়াল এক্সামে যেন আমার কোনো প্রবলেম না হয়, আমার নেগেটিভ মার্কিং যেন অ্যাপ্লাই না হয়। এই এক্সামের আগে আর এক্সাম দেওয়ার সময় যে একটা স্ট্রেস অ্যাংজাইটি হয়, এটা একদম ইনস্ট্যান্ট কিভাবে রিলিভ করা যায়? ইনস্ট্যান্ট কিছুই রিলিভ করা যায় না। একদম যদি প্র্যাকটিক্যাল বলেন, ইনস্ট্যান্ট কিছু রিলিভ করা যায় না। আমার এক্সামের টেনশন হচ্ছে, আমি কিছুটা ভাবলাম, আমার সঙ্গে টেনশন কমে গেল। এবার কিছু কিছু জিনিস আমরা ফলো করি। যদি ওই যে প্রথমেই শুরুতে একটা জিনিস বললাম আপনাকে, যে কনসিস্টেন্সি যদি কারো থাকে, সেরকম ছেলে মেয়েদের ভুলেও এক্সামের সময় আপনি চাইলেও তাকে টেনশন দিতে পারবেন না, যদি তার কনসিস্টেন্সি থাকে। কেন, ওর থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক হাই লেভেলে চলে যায়। আর ওদের ওই এক্সাম, আর যারা খুব বারে বারে মক টেস্ট দিচ্ছে তাদের এটা এক্সাম ভয়টা কেটে যায়। বাট স্টিল এক্সাম হলে যখন ঢুকছে, এই 14 বার ছবি তুলছে, এখানে সিগনেচার হচ্ছে, তারপরে হলে ঢুকছে, পিন ড্রপ, সাইলেন্স, এত চেকিং হচ্ছে, ওটা আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। বাড়িতে যখন এক্সাম হলে তার আগে বাবা মা নমস্কার করছে, এই ফুলের পায়ে ঠাকুরের নমস্কার করছে, তাতে এটা না চাইতেও একটা সাবকনসিয়াস লেভেলে একটা টেনশন ক্রিয়েট হয়। এইটাকে রিলিভ করার জন্য যেটা মেইন উপায়, ঘুম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। স্লিপ, যদি এক্সামের 1 মাস আগে যদি একটা ছেলে নাও ঘুমায়, এক্সামের আগের দিন তার ঘুম প্রচণ্ড রকমের দরকার। যদি মাইন্ড রিল্যাক্স হয়ে যায় এক্সাম দিতে,
তাহলে তার আউটপুট অনেক বেটার হয় নর্মাল স্টুডেন্ট থেকে। আর ইন কেস টেনশন তো যে কোনো সময় হতে পারে, আর এর জন্য একটা জিনিস করা নর্মালি আমরা ফলো করতে বলি, ডাক্তারও বলি, আর এটা এফেক্টিভও দেখা গেছে এফেক্টিভ, একটা আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে বলি। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ মেডিটেশন টু ব্রিদিং এক্সারসাইজ, যেটা যে কোনো জায়গায় বসে করা যাবে। 4-7-8 আমরা এটা ফলো করি, যে 4 সেকেন্ডস আমি ইনহেল করলাম, 7 সেকেন্ডস হোল্ড করলাম, 8 সেকেন্ড ব্রিদ আউট করলাম। এবার এক্সাম হলের মধ্যে বসে আমি টেনশন হচ্ছে, আমি যখন ব্রিদ আউট ব্রিদ ইন করছি 8-10 সেকেন্ড ধরে, সেটা একটু মানে থিঙ্কিংটাই করা যায় না। সুতরাং সেখানে যদি আমি টাইমটা আরও কমিয়ে দিই, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, দ্যাট উইল অলসো বি হেল্পফুল ডিউরিং এক্সামস আর এক্সামসের আগেও। যদি আমার টেনশন হচ্ছে, প্যানিক হচ্ছে, ট্রাই করব। একটু নেগেটিভ থিঙ্কিং তো সব জায়গাতেই থাকে, নেগেটিভ থট থাকে যে যদি না হয়। তবে আমার অ্যাডভাইস হবে এই নেগেটিভ থিঙ্কিংগুলো থেকে যতটা বাইরে থাকা যায়, যত কম্প্যারিজন করা যায় যে ওর হয়ে গেল আমার হলো না। গার্জেনদের জন্যও একটা অ্যাডভাইস, গার্জেনরা অকারণে যেন তার উপর স্ট্রেস না ফেলে নিজেদের বাচ্চাদের প্রতি, যে ওই বাড়ির বাচ্চাটার হয়ে গেল, তোর এখনও 2 বছর হলো না। এই স্ট্রেসগুলো যেন স্টুডেন্টের উপর না দেওয়া হয়। ওরা যদি একটু ফ্রি হ্যান্ড পায়, তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে, আর এক্সামে টেনশন হওয়ার কোনো জায়গাই থাকবে না। আর ইনকেস যদি টেনশন হয়, একটু ব্রিদিং এক্সারসাইজ, ব্যাস, আর কিছু লাগবে না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন আমাদের ডিএমএস স্যার ঠিক কী বললেন। শুধু স্টুডেন্টদের উদ্দেশ্যেই নয়, তিনি বাবা মার উদ্দেশ্যেও কিছু বলেছেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।